বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউনূসকে ভুল পথে চালাচ্ছে উপদেষ্টা সহ ঘনিষ্ঠরা, বলছে বিএনপি। আওয়ামী লীগ পুনর্বাসনকারীদের প্রতিহতের ঘোষণা। জুলাই আন্দোলনের মামলার আসামিদের গ্রেফতারে কর্তৃপক্ষের অনুমতি লাগবে না, হাইকোর্টে ডিএমপির বিজ্ঞপ্তি স্থগিত। শিক্ষা উপদেষ্টার আহ্বান নাকচ করে অনশন অব্যাহত রাখার ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের। 3 দিনে অসুস্থ 6 জন শিক্ষার্থী। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সরকারের কজন উপদেষ্টা এবং আশপাশে থাকা আওয়ামী লীগের দোসররা প্রধান উপদেষ্টাকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না বলে মনে করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তাই তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান তার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম চলমান থাকবে। তার দাবি, রাজনৈতিক ঐক্য বিনষ্টে নানা ষড়যন্ত্র চলছে, আর ঐক্য নষ্ট হলে আবারও বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের কবলে পড়বে। এ সময় পুলিশ প্রশাসনে থাকা আওয়ামী ঘনিষ্ঠদের সাজার আওতায় আনার আহ্বানও জানান এই বিএনপি নেতা। এছাড়া দ্রুত নির্বাচনের কোনো আভাস দেখা যাচ্ছে না উল্লেখ করে দেশের স্বার্থে দ্রুত ভোটের বিকল্প নেই বলেও মত তার। আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডাইনে বাই আছে, আপনি একটু দয়া করে ওদের কাছ থেকে সাবধান থাকেন। এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না, আপনার সারা জীবনের অর্জন কিন্তু এরা শেষ করে দেবে। এই কথা শুধু আপনাকে বলতে চাই। আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেফতার করতে পারবে। সকালে পূর্ব অনুমতি নিতে ডিএমপি জারি করা আদেশ 3 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে আসামি গ্রেফতারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেয়ার আদেশ কেন বেআইনি ঘোষণা ও বাতিল করা হবে না তা জানতে রুল জারি করেছে আদালত। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 9 এপ্রিল ডিএমপি থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অবশ্যই উপযুক্ত প্রমাণ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসামি গ্রেফতার করতে হবে। সেই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলায় এজাহার নামী আসামি এবং তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার যে বিধান, সেই বিধান সম্বলিত অফিস আদেশটি কেন আইনগত ক্ষমতা বহির্ভূত এবং আইন বহির্ভূত বলে ঘোষণা করা হবে না, সেই মর্মে আদালত রুল জারি করেছেন। রাজধানীর বিভিন্ন থানার মামলায় ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী শাহজাহান খান সহ 4 জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালত রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। এর মধ্যে ভাটারা ও যাত্রাবাড়ী থানার আলাদা হত্যা মামলায় আতিকুল ইসলামের 2 দিন, বাড্ডা থানার হত্যা মামলায় পলকের 2 দিন, যাত্রাবাড়ী থানার মামলায় শাহজাহান খানের 1 দিন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকতের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে সকালে আসামিদের আদালতে নেওয়া হয়। শুনানিতে জুলাই আগস্ট হত্যায় আসামিরা জড়িত নন বলে দাবি করেন তাদের আইনজীবীরা। এদিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, তুরিন আফরোজ সহ 10 জনকে গ্রেফতার দেখানো হয়। জুনায়েদ আহমেদ পলক একটি মামলায় তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং দিলীপ কুমার আগারওয়ালা তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। তানভীর আহমেদ সৈকত এবং সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম আর শাহজাহান খানের বিরুদ্ধে 1 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আপিল মঞ্জুর করে তার বিরুদ্ধে দুদকের করা অর্থ পাচারের মামলা বাতিল করেছে আপিল বিভাগ। সকালে এই রায় দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ। পরে ডক্টর ইউনূসের আইনজীবী জানান, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। পাশাপাশি তিনি বলছেন,
অধ্যাপক ইউনূস সরকার প্রধান হওয়ার পর দুদকের তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার সঠিক ছিল না বলেও এতে প্রমাণ হয়েছে। আর দুদক আইনজীবী জানান, একজন নোবেলজয়ী ব্যক্তিকে হয়রানি করার জন্য বিগত আওয়ামী লীগ সরকার দুদককে অপব্যবহার করেছিল। 2023 সালে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতে মামলাটি করে দুদক। এর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, অভিযুক্তরা অবৈধভাবে অর্থ স্থানান্তর করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। পরে গত বছরের 12 জুন ওই মামলায় অধ্যাপক ইউনূস সহ 14 জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হলে 11 আগস্ট মামলা প্রত্যাহার করে নেয় দুদক। তাদের এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধেই আপিল করেছিলেন অধ্যাপক ইউনূসের আইনজীবী। এই মামলার এত মিথ্যা ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং এবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট, এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো। রাজধানীর মোহাম্মদপুরে হাইকার খাল দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বেলা 12টা থেকে শুরু হয় এই কার্যক্রম। এর মধ্যে ভেঙে ফেলা হয়েছে একাধিক ভবন। তবে ভেঙে ফেলা এক বাড়ির মালিকের দাবি, প্রভাবশালীর কাছে জমি বিক্রি করতে রাজি না হয় এই অভিযান চালানো হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে। পর্যায়ক্রমে সব খাল উদ্ধার করা হবে। দখলদার যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে হাইকার খাল দখল করে গড়ে উঠেছে একটি মসজিদ। সেটি নিজ উদ্যোগে দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। রোজার ভিতরে সম্ভবত লাল চিহ্ন দেওয়া গেছে, তখন আমাদেরকে বলা হয় নাই যে এটা ভাঙ্গা ফলে শীঘ্রই, তাহলে দেয় ঈদের পরে আমরা পাল্টাই দেব। আমরা এই খালকে অবশ্যই লাউতলা খালের সাথে আমরা সংযুক্ত করবো এবং করার ক্ষেত্রে আমাদের ওই বেরিয়ার খুব সম্ভব ভাঙতে হবে। সেক্ষেত্রে আমরা সেই বেরিয়ারও আমরা ভেঙে দেব। এই বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, 12টা থেকে কিন্তু এই অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত আসলে কতগুলো ভবন ভেঙে ফেলা হয়েছে? দেখুন, মূলত এই যে খালটি হাইকার খাল, এই হাইকার খালের যে সিএস জরিপ বা সিএস ম্যাপ, সেই অনুযায়ী কিন্তু আজকের এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। এবং সেই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা গেছে, আমার পিছনে এখন যে ভবনটি ভাঙা হচ্ছে, এই ভবনের পুরোটি এবং ঠিক তার পাশে যে ভবন, সেই ভবনের আংশিক অংশ খালের মধ্যে পড়েছে। অর্থাৎ সেই জায়গাটি যে ভাঙচুরের কাজ, সেটি শুরু হয়েছে। আপনি জানেন যে একটি ভবন ভাঙার ক্ষেত্রে আসলে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুধুমাত্র ভবন ভাঙার যে কাজ, সেটি হচ্ছে। অর্থাৎ একটি ভবনই কিন্তু ভাঙা হচ্ছে, অন্যান্য এখানে যে টিনের কিছু স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে আরও আগেই। তবে মূলত এই ভবন ভাঙার কাজটি আজকের মূল কাজের মধ্যে একটি, এবং তারপরেই পার্শ্ববর্তী যে ভবনটি আছে সেই ভবনটি ভাঙা হবে। তবে সেটি সম্ভবত আজকে ভাঙা সম্ভব হবে না, এটি আরো 2-1 দিন সময় লাগবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি বা শুনতে পেরেছি। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি একটি মসজিদ। এই মসজিদের প্রায় 2/3 অংশই কিন্তু এই খালের মধ্যে পড়েছে। এই 2/3 যে অংশটি খালের মধ্যে পড়েছে, সেটিও ভেঙে ফেলা হবে। আমরা কিছুক্ষণ আগে ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলছিলাম। ম্যাজিস্ট্রেট কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই পুরো যে খালের যে সিএস ম্যাপ রয়েছে, সেই ম্যাপ অনুযায়ী খালের যতটুকু জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে, সেটা যাই হোক না কেন, কোনো রাজনৈতিক কার্যালয় হোক, কারো ভবন হোক, অথবা মসজিদ হোক বা ধর্মীয় উপাসনালয় হোক, সেগুলো ভেঙে ফেলা হবে। এবং মসজিদ কমিটিকে তারা মৌখিকভাবে একটি ওয়ার্নিং দিয়েছেন বলে কিন্তু তারা জানিয়েছেন। তো সব মিলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আজকের যে অভিযান সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, সেই অভিযান শুরু হয়েছে প্রায় বেলা 12টার সময়। যেহেতু বাড়ির ভিতরে যে আসবাবপত্র মাল সামাল থাকে, সেগুলো সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। সেগুলো সরিয়ে নেওয়ার জন্য প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় দেওয়া হয়। তারপরেই কিন্তু এগুলো আবারও যে মূল কাজ, অর্থাৎ ভাঙার যে কাজ, উচ্ছেদের যে কাজ, সেই কাজটি শুরু হয়। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এই যে পুরো কাজটি প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। আজকের মধ্যে পুরো কাজ সম্পন্ন না হলেও 2-1 দিনের মধ্যেই এই পুরো ভবনটি ভাঙার কাজ বা উচ্ছেদের কাজ সেটি সম্পন্ন হবে। তারপরে কিন্তু এই
মসজিদের যে জায়গাটি রয়েছে সেটি উচ্ছেদ কার্যক্রম শুরু করবে বলে জানানো হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। বনি ইবনে কামাল জানাচ্ছিলেন মোহাম্মদপুর থেকে। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। সকালে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চে শুরু হয় শুনানি। 2020 সালে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা মামলার বিচার শেষে 2022 সালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত 2 জনকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন এবং 7 জনকে খালাস দিয়ে রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী। আর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগরদেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশ বুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই পরোয়ানা জারি করেন। বাবা মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলাটি করেছেন শাওনের সৎ মা নিশি ইসলাম। মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 12 জনকে আসামি করা হয়েছে। আদালতে হাজির হয়ে বাড্ডা থানার 2 পুলিশ সদস্য অভিযোগের সত্যতা স্বীকার করেন। তারা বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। পরে শাওন, সাবেক ডিবি প্রধান হারুন সহ বাকি আসামিরা হাজির না হয় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সংস্কার সহ 8 দফা দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ চাকরি প্রার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে লং ওয়াক টু রিফর্ম পিএসসি ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করতে হবে। এছাড়াও প্রশ্ন ফাঁস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রার্থীদের ভোগান্তি কমানো, পরীক্ষা জট নিরসন এবং পদের অপচয় রোধে 44তম বিসিএস এর ফল বা ভাইভা অবিলম্বে শেষ করার দাবিও জানান শিক্ষার্থীরা। এর আগে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে দাবিগুলো তুলে ধরেছিলেন শিক্ষার্থীরা। যে রুটি রুজির আন্দোলন নিয়ে আমরা আবারও নেমেছি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা এত আন্দোলন করলাম, গণ অভ্যুত্থান করলাম, এরপরেও আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। অনশন প্রত্যাহারের শিক্ষা উপদেষ্টার আহ্বান নাকচ করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে তৃতীয় দিন অনশনরত আরও এক শিক্ষার্থী সহ 6 জন অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার বিকেল থেকে উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে আন্দোলনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 32 শিক্ষার্থীর মধ্যে 3 জন অসুস্থ হয়ে সোমবার বাড়ি ফেরেন। মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন আরও 2 শিক্ষার্থী। বুধবার সকালে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কুয়েট ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা। এ সময় শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানান। তদন্ত কমিটির উপর আস্থা রেখে অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধও জানান তিনি। 3 জনের একটা কমিটি, যেখানে 2 জন ইউজিসির মেম্বার আছেন, মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, তারা সার্বিকভাবে পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে উপদেষ্টার আহ্বান প্রত্যাখ্যান করে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। যত সময় পর্যন্ত আমাদের একদফা দাবি মেনে না হবে ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। আমরা এমন অনশনে বসেছি, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। টাইম এক্সটেন্ড না করা হোক, যত দ্রুত সমাধান করা হোক। আমাদের জুনিয়রগুলো আসলে আমরা এদেরকে দেখতে পারতেছি না, সবাই ডিহাইড্রেট হয়ে গেছে, কেউ কথা বলতে চাইতেছে না। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে দুপক্ষের সংঘর্ষের পর 37 শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হয়েছে। সকালে 4 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। আগামী রোববার পরবর্তী শুনানি এবং সাক্ষ্য গ্রহণ হবে। সকাল 10:30টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান
চার্জ গঠন এবং সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন। আসিয়ার বোনের স্বামী, ভাসুর, শ্বশুর এবং শাশুড়ির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এর আগে 4 আসামিকে জেলা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা ধর্ষণ ও হত্যা মামলায় জড়িত কিনা বিচারক জানতে চাইলে অপরাধের বিষয়টি অস্বীকার করে তারা। এই মামলায় আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য উপস্থিত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কোন আইনজীবী নিয়োগ করতে চান কিনা, এবং বিজ্ঞ আদালত বলেছেন যদি আপনারা আইনজীবী নিয়োগ করতে চান বিধি মোতাবেক কারা কর্তৃপক্ষ থেকে মাধ্যমে আপনারা দরখাস্ত করতে পারেন। খাগড়াছড়িতে অপহৃত 5 শিক্ষার্থীর মধ্যে 4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে এমন তথ্য মিলেছে বিভিন্ন সূত্র থেকে। তবে এই খবর পাওয়ার কথা জানালেও এর সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে তথ্য সংগ্রহ করছেন তারা। 16 এপ্রিল ভোরে খাগড়াছড়ি সদরের গিরিকুল এলাকা থেকে অপহৃত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। অপহরণের ঘটনায় ইউপিডিএফ এর বিরুদ্ধে অভিযোগ তোলে জেএসএস, তবে অভিযোগ অস্বীকার করে আসছে ইউপিডিএফ। গত বুধবার সকালে বিজু উৎসব উদযাপন শেষে পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রিশান চাকমা এবং তার বন্ধুরা চট্টগ্রামে ফেরার পথে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। তাদের বহনকারী টমটম চালককেও অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা টমটম চালককে ছেড়ে দিলেও এখনো 5 শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়নি। অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। চট্টগ্রামের বাহির সিগন্যাল এলাকায় অটোরিকশা চালকদের সাথে পুলিশের সংঘর্ষে যান চলাচল ব্যাহত হয়েছে। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, অটোরিকশা চালকদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটেছে এবং যান চলাচল ব্যাহত হয়েছে, সড়ক পরিস্থিতি এখন কি? দেখুন, এই মুহূর্তে আসলে সড়ক পরিস্থিতি বলা যেতে পারে যে একেবারেই শুনশান, অর্থাৎ যে যান চলাচল যেটি সেটি একেবারে স্বাভাবিক রয়েছে। আপনি জানেন যে আসলে গত 3-4 দিন ধরে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাটারি চালিত যে অবৈধ রিক্সাগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। গতকালকে পর্যন্ত প্রায় 800 ব্যাটারি চালিত রিক্সা পুলিশ নানা জায়গা থেকে আটক করেছে এবং তারই ধারাবাহিকতা আজকে এই যে চট্টগ্রাম কাপ্তাই সড়কের যে বাইশ সিগন্যাল কথা, আমি এই মুহূর্তে যে মোড়টিতে আছি সেই মোড়টিতে আজকে সকাল 11টার দিকে পুলিশ তাদের যে ব্যাটারি চালিত রিক্সা ধরার যে অভিযান সেটি চালাচ্ছিল। ঠিক এই সময় অন্তত 50 থেকে 60 জনের ব্যাটারি চালিত রিক্সার চালক তারা মিছিল করে এই এলাকায় আসে এবং তারা প্রথমে পুলিশের কাজে বাধা দেয় এবং পরবর্তীতে এতে পুলিশও তাদেরকে বোঝানোর চেষ্টা করলে পুলিশ এবং ব্যাটারি চালিত রিক্সা চালক তাদের মধ্যে আসলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং অন্তত 40 মিনিট ধরে এই যে সংঘর্ষ চলমান, সেই সংঘর্ষে 5 জন পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছে আমাদেরকে জানানো হয়েছে। আপনি জানেন যে ব্যাটারি চালিত রিক্সার সঠিক কোনো পরিসংখ্যান চট্টগ্রামে না থাকলেও এটির সংখ্যা কয়েক হাজার বলে সবাই আসলে ধারণা করছে এবং এই সড়কে অলিগলি থেকে এই ব্যাটারি চালিত রিক্সাগুলি যখন মূল সড়কে চলাচল করে তখন আমরা দেখছি প্রতিদিনই আসলে কোনো না কোনো দুর্ঘটনার ঘটনা ঘটছে, কেউ না কেউ আহত নিহত হওয়ার ঘটনা এখানে ঘটছে। সাম্প্রতিক সময়ে এরকম বেশ কিছু মানুষ যারা এই ব্যাটারি চালিত রিক্সার কারণে দুর্ঘটনা পতিত হয়ে আহত হয়েছেন, নিহত হয়েছেন, এরকম ঘটনা প্রতিনিয়ত আসলে আমরা দেখছি। সেই বাস্তবতা থেকে পুলিশের পক্ষ থেকে গত 3 থেকে 4 দিন ধরে নগরীতে যে সমস্ত অবৈধ ব্যাটারি চালিত রিক্সা রয়েছে সেগুলোর বিরুদ্ধে তারা অভিযান শুরু করেছে এবং আজকে সেরকম অভিযান পরিচালনা করতে গিয়েই এই ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত আসলে আমরা পুলিশের সাথে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে তাদের 5 পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আটক আছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে। তাদের অনেককে তারা চিহ্নিত করেছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে তারা আসলে নানা জায়গায় অভিযান শুরু করেছেন এবং ধারণা করা হচ্ছে খুব শীঘ্র সময়ের মধ্যে তারা আসলে এই ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে বেশ কিছু জনকে তারা আটক করতে পারবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সকালে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ এখন না থাকলেও তার একটি র্যাশ এখনো পর্যন্ত রয়েছে। আমরা দেখেছি অনেক দোকানপাট এখনো পর্যন্ত ভয়ে তারা দোকান খোলেনি। অনেকটা থমথমে পরিস্থিতি আসলে বিরাজ করছে। আহসান রিটন জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।
আরও কিছু বিতর্কিত সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। বিতর্কিত 3টি জাতীয় নির্বাচনে অতি উৎসাহী ভূমিকা রাখা সহ নানা অনিয়মে জড়িত শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। ধাপে ধাপে তাদের বিষয়ে তদন্ত শেষে দ্রুতই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের। বিগত 16 বছরের স্বৈর শাসনের অন্যতম সহযোগী প্রশাসনের অনেক কর্মকর্তাই মাঠ থেকে সর্বোচ্চ পর্যায়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিল। এদের প্রত্যক্ষ সহযোগিতায় অনুষ্ঠিত হয় 2014 সালের একচেটিয়া, 2018 সালের রাতের ভোট আর 24-এর ডামি নির্বাচন। সরকার এরই মধ্যে বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা ডিসিদের 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, ওএসডি করেছে আরও 43 জনকে। নির্বাচনে বিতর্কিত ভূমিকা থাকা বাকি শতাধিক কর্মকর্তার তদন্ত চলছে। যাদের অতি উৎসাহী ভূমিকা পাওয়া যাবে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। সেই সঙ্গে হবে বিভাগীয় মামলা। অনিয়মের অভিযোগ আসা অনেক কর্মকর্তার বিরুদ্ধে চলবে দুদকের তদন্ত। গোয়েন্দা সংস্থার কাছে তাদের পুরো তালিকা পাঠিয়ে দিয়েছি। এই রিপোর্টটা আসার পরে কার কতটুকু আনুপাতিক হারে ওভার অ্যাক্ট ছিল সেটা বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের শুধু বাধ্যতামূলক অবসর বা ওএসডি করলেই হবে না, বিচারের আওতায়ও আনতে হবে। চাকরিচ্যুতি তার আসা যায় না, তার দরকারটা হলো পানিশমেন্ট। যে নিজস্ব আইনি প্রক্রিয়া ভায়োলেট করে যারা যারা নির্বাচনকে প্রভাবিত করেছে তাদের যদি যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, সেই প্রমাণ সাপেক্ষে তাদের বিচার হওয়া দরকার। সংশ্লিষ্টরা বলছেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু নির্দোষ কোনো কর্মকর্তা যেন শাস্তি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। অতি উৎসাহী হয়ে যদি কেউ কিছু করে থাকে যেটা সাধারণ জনগণের বিপক্ষে গেছে, সুষ্ঠু ভোটের বিপক্ষে গেছে, তাদের বিরুদ্ধে জনপ্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় সেটা তো যুক্তিযুক্ত হবে এবং আমি সমীচীন বলেই মনে করি। ইউএনও এবং এসিল্যান্ডের দায়িত্বে থাকা অবস্থায় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদেরও তালিকা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্থিতিশীলতার জন্য সবার আগে প্রশাসনে পুরোপুরি শৃঙ্খলা ফেরাতে হবে। আর এর জন্য চাকরির বিধি বহির্ভূত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। সেই সঙ্গে মেধার ভিত্তিতে পদোন্নতি, পদায়ন ও বদলি করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনশন প্রত্যাহারের শিক্ষা উপদেষ্টার আহ্বান নাকচ করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী HM শামীমুজ্জামান। শামীম, অনশন প্রত্যাহারের শিক্ষা উপদেষ্টার আহ্বান নাকচ করে দিয়েছেন শিক্ষার্থীরা। এখন আসলে কুয়েট ক্যাম্পাসের অবস্থা কিরকম? গত রবিবার থেকে ভিসির অপসারণের এক দফা দাবিতে শিক্ষার্থীরা অনশনে বসেছে এবং এখন পর্যন্ত আছে। আজ সকাল 10:45 দিকে শিক্ষা উপদেষ্টা এসেছিলেন কুয়েটে, এসে আন্দোলনরত শিক্ষার্থী, অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলেন এবং তারা যাতে অনশন থেকে অনশন ভঙ্গ করেন সেই আহ্বানও জানিয়েছেন। কিন্তু শিক্ষা উপদেষ্টার সেই আহ্বানে আন্দোলনরত শিক্ষার্থীরা সাড়া দেননি। তারা বলছেন যে তাদের যে এক দফা দাবি ভিসির অপসারণ, সেই এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশনে থাকবেন। এবং তার আন্দোলনরত শিক্ষার্থীরা যেটা বলছেন যে যেহেতু শিক্ষা উপদেষ্টা স্পষ্টভাবে কোনো ঘোষণা দেননি যে কবে নাগাদ বা কখন তাদের দাবি মেনে নেওয়া হবে, যেহেতু স্পষ্ট কোনো ঘোষণা নেই, আর ঘোষণা না থাকার কারণেই কিন্তু তারা এখনো পর্যন্ত অনশনে আছেন এবং তারা বলেই আসছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশনে থাকবেন। এদিকে দুপুরে কুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছিল। প্রেস ব্রিফিং এ তারা যেটা বলেছেন যে কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি তারা করেছেন, তাদের শাস্তির দাবি তারা করেছেন এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবির সাথে 5টি দাবির সাথে তারা একমত পোষণ করেছেন। আরেকটি দাবির যে বিষয়টা তারা বলেছেন যে তারা ভিসির অপসারণের যে বিষয়টা বলেছেন যেহেতু সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, তারা যদি সরকার যে সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্তের সাথে শিক্ষক সমিতি একমত, তবে যদি যাতে কোনো নির্দোষ ব্যক্তি যাতে শাস্তি না পায় সেই বিষয়টির বিবেচনা করার দাবিও তারা করেছেন। এবং তারা যেটা বলছেন যে শিক্ষকদের সাথে যারা
অনৈতিক শিক্ষকদেরকে যারা লাঞ্ছিত করেছিল শিক্ষকদের সাথে যারা দুর্ব্যবহার করেছিল সেই তাদের শাস্তিও কিন্তু তারা শাস্তি দাবিও তারা জানিয়েছেন। তারা যেটা বলছেন যে যাতে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পায় সেই বিষয়টি বিবেচনা যাতে করা হয় সেটাও কথাও তারা উল্লেখ করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ। এইচ.এম. শামীমুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে। স্থলভাগে গ্যাস উত্তোলনে বিদেশি বিনিয়োগ টানতে উৎপাদন অংশীদারি চুক্তি পিএসসি সংশোধন হচ্ছে। প্রতি 1000 ঘনফুট গ্যাসের দাম সর্বোচ্চ $8 করার প্রস্তাব দেয়া হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন গ্যাসের চাহিদা মোকাবেলায় কূপ খননে জোর দিতে হবে, পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে দূর করতে হবে দীর্ঘসূত্রতা। জ্বালানি নীতিতে বছরে 4টি অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। বরং 2017 সালে এলএনজি আমদানি শুরু করে বিগত সরকার। তারপরও 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে যোগান 300 কোটি। কারণ স্থানীয় উৎপাদন দৈনিক 270 কোটি ঘনফুট থেকে নেমেছে 190 কোটিতে। এদিকে প্রক্রিয়াধীন 2 এফএসআরইউ স্থাপনের চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। আমরা সবাই বিশ্বাস করি যে বাংলাদেশে আরও গ্যাস আছে, কিন্তু কতখানি আছে এটা তো কেউ বলতে পারবে না। এটা অনেকে বলে, কিন্তু আমি মনে করি সেই বলাটা ঠিক না, কারণ যতক্ষণ না আমরা যথেষ্ট ড্রিলিং করেছি। দেশের স্থলভাগের গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন করে শেভরন ও টাল্লো প্রতি 1000 ঘনফুটের দাম নিচ্ছে $3 কম। তবে সংশোধিত পিএসসিতে দাম বাড়ানো হচ্ছে। অপরিশোধিত জ্বালানি তেলের দামের 9% প্রস্তাব করেছে পরামর্শক প্রতিষ্ঠান। সেই সঙ্গে জ্বালানির বিশ্ববাজারের অস্থিরতা বিবেচনায় থাকতে পারে সর্বোচ্চ সর্বনিম্ন দরের সীমাও। পার্বত্য অঞ্চলের চেয়ে সমতল ভূমির গ্যাসক্ষেত্রের জন্য দাম থাকবে কম। একটা কমিটি আছে এই সংক্রান্ত, সেই কমিটির রিপোর্ট, এখানে আমাদের কনসালটেন্ট আছে, ওনাদের মতামতের প্রেক্ষিতে যে প্রস্তাবনা সেগুলি বিভিন্ন মতামত আসবে, ওটাকে অ্যাকোমোডেট করে আমরা ফাইনাল করব। জ্বালানি সংকট যেটি, এই সংকটটি সহসা চলে যাবে না এবং সেইটির সমাধানের একটা উপায় হতে পারে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি। সেদিক থেকে অবসর এবং অনসরে যে সরকারের যে পদক্ষেপগুলো রয়েছে জ্বালানি উৎপাদনে, বিশেষ করে গ্যাস উৎপাদনের, সেই জায়গাটিকে গুরুত্ব দেওয়া। পর্যবেক্ষকরা বলছেন 3টি কূপ খননে একটিতেই গ্যাসের সন্ধান মেলে। তাই অনুসন্ধান বাড়ালে জ্বালানি নিরাপত্তায় এলএনজি আমদানির নির্ভরতা কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাইপলাইনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহন প্রকল্পের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়েছে। 7 মে পরীক্ষামূলক কার্যক্রম শেষে পুরো দমে তেল সরবরাহ শুরু করার পরিকল্পনা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা শেষে এই তথ্য জানায় বিপিসি। এই প্রকল্প বাস্তবায়ন হলে জ্বালানি তেল পরিবহন খরচ কমবে, নির্বিঘ্ন হবে সরবরাহ ব্যবস্থা, পরিবেশ দূষণও রোধ করা সম্ভব হবে। পাইপলাইনের মাধ্যমে বছরে সরবরাহ হবে 27 লাখ টন ডিজেল। পাইপে পরিবহন শুরু হলে প্রায় 236 কোটি টাকা সাশ্রয় হবে। বর্তমানে ঢাকায় তেল পরিবহনের জন্য প্রথমে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নদীপথে নারায়ণগঞ্জের গোদনাইল এবং ফতুল্লা ডিপোতে নেওয়া হয়। এরপর সেখান থেকে সড়ক পথে ঢাকায় নেওয়া হয় জ্বালানি তেল। পরিবহন কাজে প্রতি মাসে ব্যবহৃত হয় প্রায় 150টি ছোট বড় জাহাজ। এতে বছরে 200 কোটি টাকা খরচ হয়। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।